অর্থাৎ কর্পূর, বায়ু পরিণামী, বায়ুতে মিশে যেতে পারে, পরিণতি প্রাপ্ত হয়, সেটা পরবর্তীতে হচ্ছে উদ্বায়ী। হ্যাঁ, আচ্ছা, কনভেক্স লেন্স আগে ছিল নুব্জ লেন্স, এটা শ্রীরামপুর কলেজে 1820-তে নুব্জ লেন্স, এটা পরে আপত্তি থাকতে পারে, কারণ উত্তল অবতল অনেক সহজ, নুব্জ লেন্স বলা হয়। রেনবো বললাম, আগেই বললাম তদনুক। আচ্ছা, এবার কিরকম এই আলোচনাগুলো বা এই পরিশ্রমের কি ফল, যারা প্রশ্ন তুলেছিলেন যে এই জাতীয় আলোচনা করে কি লাভ। আজকে যে আমরা সহজে বিজ্ঞান বলি, এমন ক্লাসে পড়াই, একটা শব্দ ব্যবহার করি সর্বজন স্বীকৃত, ইউনানিমাস, মিটিংয়ে বলি, কিন্তু এটাকে একটা সময় বলা হতো সর্ববাদী সম্মত। সর্ববাদী সম্মত থেকে সর্বজন স্বীকৃত অনেক অনেক ক্ল্যারিটি রয়েছে, অনেক ক্লিয়ার। আচ্ছা, এছাড়া বিভিন্ন ফ্রেজগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, শুধু শব্দগুলো নয়। ফ্রেজ বলতে গিভেন স্ট্রেট লাইন, যখন একটা ম্যাথমেটিক্সে বলতে গিভেন স্ট্রেট লাইন, এটা আপনি গুগল করলে হয়ে যাবে প্রদত্ত সরলরেখা, কিন্তু সেটা কি করা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। আচ্ছা, এছাড়া এই জিনিসগুলো তো আপনারা সকলেই জানেন যে উদ্যান এটা হাইড্রোজেন, অম্লজান অক্সিজেন, তার অনেক সমস্যা আছে, যবক্ষারজান নাইট্রোজেন, এগুলো চলে। এবং শ্রীরামপুর কলেজ কি করেছিল, কিমিয়া বিদ্যাসাগর বলে একটি বই, কিমিয়া অর্থাৎ কেমিস্ট্রি, সেখানে তারা অম্লজান না করে তারা চেষ্টা করেছিল অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেনের কাছাকাছি করেছিল নেত্রোজেন, কাছাকাছি, একেবারে নতুন কিছু না করে একটা মধ্যপন্থা বেছে নেওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা, এইবার বাংলা যারা পড়বি, প্রতিটা শব্দ বাংলা ব্যবহার করবি, এই বিষয়ে যারা দৃঢ় প্রতিজ্ঞ, তাদের জন্য কিছু ইতিহাসে তথ্য আমি দিই। তারা হয়তো তাদের রিজিডিটি থেকে, তারা যে একদম বাংলা ব্যবহার করবি, ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, এই প্রত্যয় যারা দৃঢ়স্থিত, তাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। সিলভার নাইট্রেট, হ্যাঁ, তারা কি করছে, যবক্ষারায়িত রজত, 1854 সম্ভব লেখা। আচ্ছা, তারপর হচ্ছে সিলভার ক্লোরাইড, সহরিতিন লৌহ, ক্লোরাইড হচ্ছে হরিতিন হচ্ছে ক্লোরাইড, অক্সাইড হচ্ছে সাম্লজান, সিলভার নাইট্রেট হচ্ছে যবক্ষারায়িত রজত, আর বলা দরকার নেই। হ্যাঁ, আর্সেনিক হচ্ছে তিতাসক। জীবন শেষ হয়ে যাবে শুধু এইটুকু মুখস্থ করতে করতেই, আর এগুলো যাবে না। এরকম আমার কাছে প্রচুর উদাহরণ রয়েছে। তো একেবারেই বাংলা পড়ব, এই প্রতিজ্ঞা তা করতেই হবে। এই তথ্যটাই এই ইতিহাসে আমাদের সেই দিকে ইঙ্গিত করছে। আচ্ছা, তাছাড়া আর কি ছিল, 1936-এ ক্যালকাটা ইউনিভার্সিটি করছে অ্যাসিডিক অক্সাইড, আম্লিক অক্সাইড, অ্যাসিডিফিকেশন, অম্লীকরণ, এরকম করছে। কিন্তু এটা কতটা চলবে কি চলবে না, আমি ঠিক এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এই একটা জিনিস আমি লক্ষ্য করেছি, 1850 থেকে 60, 70, 80 এই সময় যেসব টেক্সট বই লেখা হয়েছে, মূলত হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন অধ্যাপক তারা লিখেছেন, তারা কিছুতে ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, এরকম একটা প্রতিজ্ঞা আমি মনে হয়েছে তাদের লেখার মধ্যে, তারা ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, এই প্রতিজ্ঞা তাদের মধ্যে ছিল। কোথাও আমার মনে হচ্ছে পিছনে একটা ন্যাশনালিস্ট প্রজেক্ট, হ্যাঁ, ইংরেজি ব্রিটিশের অত্যাচারে তার একটা কোনো এফেক্ট হয়তো এর মধ্যে রয়েছে, যে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করবো না। সেই ইতিহাসটা হয়তো একটা অনালোকিত একটা দিক। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়েছে কি, পুরোনো একটা পরিভাষা সেটা বদলে দেওয়া হয়েছে, আবার কিন্তু আমরা পুরোনোটাতে ফিরে গেছি, এরকমও ঘটেছে। কিরকম, যেমন 1936 সালে অ্যাসিমিলেশনের বাংলা ছিল আত্মীকরণ, অ্যাসিমিলেশন, কার্বন অ্যাসিমিলেশন, অঙ্গারক্তিকরণ, আত্মীকরণটা মাঝে বদলে দিয়ে হয়েছিল আত্মীকরণ, তয়ময়। আত্মীকরণের অন্য সমস্যা হতে পারে, হয়তো আত্মা আনতে চাইবেন না অনেকে, সেটা সুতরাং আবার ফিরে চলে গেছে আত্মীকরণে, এখন আমরা আত্মীকরণই ব্যবহার করছি। আচ্ছা, গ্লেসিয়ার, এই গ্লেসিয়ার শব্দের উপর কি যা ঝড় বয়ে গেছে, এত অত্যাচার শব্দটির উপরে হয়েছে বাংলা পড়ার জন্য। হ্যাঁ, সেটি হলে ভাবতে হবে। যেমন 1936 সালে খুব সুন্দর করে ক্যালকাটা ইউনিভার্সিটি করেছিল হিমবাহ, যেটা আজও চলছে, কিন্তু মাঝখানে 1960 ক্যালকাটা ইউনিভার্সিটি ওই হিমবাহটারই উপরে বদলে দিয়ে এডিট করে সেটা করেছিল হিম শরীর, অনেক জটিল করে দিয়েছিল। সুতরাং কমিটি করলেই যে বেটার কিছু হবে তার কোনো মানে নেই। অনেক সময় পুরোনোগুলো কিন্তু আমাদের সহজ পরিভাষায় আমাদের কাছে তুলে দিচ্ছে। আরেকটা কথা বলি, যে বিষয়ে উনি খুব ভালো কাজ করেছেন, একটা হচ্ছে যে
বিজ্ঞান শব্দটা ইটসেলফ একটা পরিভাষা তো, বিজ্ঞান। এই বিজ্ঞান শব্দটি কিন্তু চর্যাপদে তো একেবারেই নয়। বিজ্ঞান শব্দটি কিন্তু সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স অর্থে কিন্তু মানুষ বহুদিন ব্যবহার করতে পারেনি। জ্ঞান, বুদ্ধি ইত্যাদি নানাভাবে বিজ্ঞান শব্দটি ব্যবহার হতো। অক্ষয় দত্ত এবং তারপরে বঙ্কিমচন্দ্র এই বিজ্ঞান শব্দটি প্রথম সায়েন্স অর্থে সার্থকভাবে ব্যবহার করছেন। তার আগে কিন্তু বিজ্ঞান আমার ভালো লাগে মানে কি, জ্ঞান বুদ্ধি অন্যরকম একটা ব্যাপার, সেটার সঙ্গে কিন্তু ন্যাচারাল সায়েন্স ছিল না। আচ্ছা, একটা অন্যদিক বলি, রাজধানী, ক্যাপিটালের বাংলা রাজধানী, এটা তো পরিভাষা, পলিটিক্যাল সায়েন্সের পরিভাষা খুব ইম্পর্টেন্ট। রাজনীতি, রাজধানী, আচ্ছা রাজা যেখানে থাকেন সেটাই রাজধানী। আজ তো রাজা নেই, তাহলে এই যে রাজধানী শব্দটা আমরা বলছি, রাজধানীর দিকে আমরা যাচ্ছি, রাজধানী এক্সপ্রেস ধরছি, তাহলে এই রাজা, প্রজাতন্ত্র দিবস পালন করছি, কোথাও আমাদের নিজেদের প্রজা মনে হচ্ছে না? শব্দ কি ভিতরে ভিতরে আমাদের ভিতরে একটা হেজিমনি তৈরি করতে চাইছে না? এটা নিয়ে অনেক গবেষণা, অনেক কথা বলবে, গ্রামসি টামসি দিয়ে একটা বিরাট একটা আলোচনা হয়ে যেতে পারে। কিন্তু রাজধানী, রাজনীতি, ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতি কি মিন করে? ছাত্ররা যেটা করছে সেটা আসলে রাজার দ্বারাই নিয়ন্ত্রিত। এই যে রাজানুগত্য, এই সামন্ততান্ত্রিক এই যে একটা প্রভাব, এটা থেকে বেরিয়ে আসার জন্য কি পরিভাষাগুলো সম্বন্ধে একটু ভাবা দরকার। আচ্ছা, এরপরে আমি কিছু কিছু মানে যে যে শব্দগুলো নিয়ে খুব সমস্যা হয় আমি কিছু কিছু বলছি। যেমন ধরুন ইম্প্যাক্ট, ইম্প্যাক্টের পরিভাষা হচ্ছে প্রভাব, আবার ইনফ্লুয়েন্সও প্রভাব। এটা নয় ঠিক আছে, কিন্তু সমস্যা আরো অনেক বড় বড় হয়। যেমন আর পাওয়ার পয়েন্ট হচ্ছে না, এমনি সরাসরি বলছি। আচ্ছা, প্রাপক, হ্যাঁ অনেক দূর এগিয়ে গেছে, কত লাগছে না। আচ্ছা, প্রাপক হচ্ছে অ্যাড্রেসই প্রাপক, আবার পেই প্রাপক, আবার কনসাইনিও প্রাপক, আবার রেসিপিয়েন্টও প্রাপক। এর কি বিকল্প কিছু হতে পারে না? একটাই শব্দ অনেকগুলো ইংরেজি শব্দের অনেকগুলো সেন্স বহন করছে। আচ্ছা, এই ব্যাপারটা খুব ডিস্টার্ব করতো ছাত্র জীবনে। ভ্যালি হচ্ছে অববাহিকা, আবার বেসিন অববাহিকা। ভ্যালি যেখানে পাহাড় ওরিয়েন্টেড, বেসিন যেখানে নদী ওরিয়েন্টেড, একটাই শব্দ। হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হতো। আচ্ছা, রিভার্সিবল রিয়াকশন, বিপরীতমুখী ব্যবহার হয়, বিপরীতমুখী ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া, উভমুখী, উভয়মুখী, দ্বিমুখী, কোনটা বেটার? এটা একটা এই একটা কর্পাস আমার কাছে আছে যে একটা শব্দ কি কিভাবে ব্যবহার হচ্ছে সেটা একটা জায়গাতে অন্তত ফিক্স করতে হবে। আচ্ছা, অনেকগুলো থাকলে আমি জানি না, এটা অনুবাদের প্রবলেম হতে পারে, গুগল ট্রান্সলেশন যখন হবে কনফিউজড হবে, কনফিউশন তৈরি হবে, একটা ইউনিফর্মিটি থাকা দরকার। আচ্ছা, আমার এক কলিগ সুদীপ্ত সাহারাই আমাদের কলেজে, ও বই লিখেছে, ইংরেজিতে প্রথমে কমার্সে বই লিখেছে এবং তারপরে বাংলা করেছে। ও একটা সমস্যার কথা বললো, যেমন চার্ট, নকশা শব্দটা সে কোথায় ব্যবহার করবে? নকশা না তালিকা? চার্ট, স্ট্রাকচার, ডায়াগ্রাম, এরকম নানা শব্দে কোথায় রেখাচিত্র ব্যবহার করবে, কোথায় নকশা ব্যবহার করবে, এবং অনেক সময় একই শব্দ পাশাপাশি একই টেক্সটে স্ট্রাকচার এবং চার্ট, ডায়াগ্রাম সবগুলোই ব্যবহার হচ্ছে, তখন কিন্তু একটাই নকশা শব্দ ব্যবহার করলে কনফিউশন তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার একটা শব্দ বলি, পরিভাষা। আমি পরিভাষাকেই প্রশ্ন করছি। ধরুন টার্মিনোলজি, এই যে কথাটা বলছি টার্মিনোলজি, টার্মিনোলজিটা কি? এটা কি টার্মিনোলজি না টেকনিক্যাল টার্ম? একটা বিশেষ শব্দ আমি বলছি, রস, ধ্বনি, সাধক সংশ্লেষ, যাই হোক, যে কোনো সাবজেক্টই হোক। টার্মিনোলজি, লজি তো একটা সিস্টেম, এ সিস্টেম অফ ক্রিয়েটিং ইউজিং অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট টেকনিক্যাল টার্মস। হ্যাঁ, লজি তো একটা তন্ত্র, একটা সিস্টেম, এটা একটা ফিলোসফি। হ্যাঁ, এটা ফিজিওলজি, সেরকম টার্মিনোলজি কিন্তু একটা সাবজেক্ট, একটা সিস্টেম। এটা কিন্তু টার্ম হিসেবে ব্যবহার করাটা একটা, এর মধ্যে প্রবলেম আছে, সমস্যা আছে। টার্ম হতে পারে সেরকমই পরিভাষা, এই শব্দটিতেই আপত্তি আছে। এই যে আলোচনার বিষয় পরিভাষা, এই মেন শব্দটা, এই প্রধান শব্দটা নিয়ে কি শব্দটাকে নিয়ে আপত্তি আছে? পরিভাষা, এটাকে একটা আলাদা ভাষা। আমরা যখন বাংলা ভাষার বিজ্ঞান লিখছি, আমরা তো কিছু কিছু শব্দের দিকে নজর দিচ্ছি। তাহলে ভাষা তো বাংলা, তাহলে পরিভাষা তো ভাষা নয়, পরিভাষা তো একটা আলাদা ভাষা নয়। ভাষাটা কিন্তু ইটসেলফ বাংলাই রয়েছে বা ইংরেজি রয়েছে। পরিভাষা মানে বিশেষ বিশেষ কিছু শব্দকে আমরা আর্টিফিশিয়ালি ব্যবহার করছি।
কীরকম ভাষা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কী কী বৈশিষ্ট্য আছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের থেকে পরিভাষা কোথায় আলাদা? আমি দুটো একটা পয়েন্ট বলি থিওরিটিক্যালি। যেমন ভাষার সঙ্গে পরিভাষার একটা পার্থক্য আছে। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে একটা শব্দ যত রকমের ইমপ্লিকেশন তৈরি হবে তত সেটা বড় সাহিত্য। যেমন একটা ছোট্ট ঢিল যদি এটা পুকুরে ফেলে দেওয়া হয়, সেটা পুকুরের শান্ত জলে একটা অনন্ত তরঙ্গ তৈরি করে। তেমনি যে সিনেমা দেখে আমাদের মনে একটা রেস থেকে যায়, আমরা বারবার ভাবি, আবার মনে হয় যে আবার সিনেমাটা দেখি, আবার গল্পটা করি, সেটাই হচ্ছে প্রকৃত সাহিত্য। বারবার সেই সাহিত্যের কাছে ফিরে যায়, কোনো শেষ উত্তর দেয় না, আনডিফাইন্ড থেকে যায়। এই আনডিফাইন্ড থাকাটাই সাহিত্যের বড় গুণ, ধনন বলা হয়। এবার এটা নয় সাহিত্য, কিন্তু যখন আমরা কথা বলি, যে কোনো কথা বলি, এমনকি ফিলোসফির কোনো টেক্সটের কথা বলি, তখনও ভাষার যেটা আমি বলতে চাইছি এবং যেটা বললাম দুটোর মধ্যে পার্থক্য থেকে যেতে পারে। সেটা কিন্তু ব্যাখ্যা অন্যরকম হতে পারে। যেমন আমি অন্ধ আমি অন্তরে বাইরে, নট নেসেসারিলি ব্লাইন্ড। অন্যান্য স্নেহান্ধ হতে পারে, তার অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। সেরকমই এটা একটা স্ট্রাকচারালিস্ট একটা তাত্ত্বিক কাঠামোর মধ্যে আছে, যেটা বলছে জ্যাক দেরিদা বিজ্ঞান এমনকি ফিলোসফির ভাষাতেও যেভাবে মনে করছি আমরা যা বলতে চাইছি এবং যা টেক্সটে সেটা সমান, তা নয়। সিগনিফাইড এবং সিগনিফাইড সমান নয়, তার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। আমি যেটা বললাম আর যেভাবে মানুষ সেটাকে নিল, তার মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে। তাহলে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের এই যে গ্যাপ, সুমন আর 5 মিনিটে তোমাকে আচ্ছা গোটাতে হবে, একটু আগে জানিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই গ্যাপটা যাতে না থাকে তার জন্য কিছু কৃত্রিম শব্দ ব্যবহার করতে হবে। আচ্ছা, সময় যখন কম, আমি একটা কাজ করছি যে কিছু দ্বিধা আছে, যে শব্দগুলো নিয়ে খুব সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি একটা বলি। যেমন ঘনীভবন, আবার সলিডিফিকেশন ও কনডেনসেশন। হ্যাঁ, মানে ঘনীভবন হচ্ছে কনডেনসেশন, আবার সলিডিফিকেশন হচ্ছে ঘনীভবন। ঘনীভবন একটাই শব্দ রয়েছে। আচ্ছা, জৈব যৌগ তখন অর্গানিক, জৈবটা অর্গানিক, আবার জৈব সংশ্লেষ তখন বায়োসিনথেসিস। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, আবার প্লাস্টিসিটিও নমনীয়তা। আচ্ছা, ঘাত শব্দটা ব্যবহার হয় দুটো ক্ষেত্রে, ইম্পালস আবার থ্রাস্ট, দুটো ক্ষেত্রেই ঘাত শব্দটি ব্যবহার হয়। আচ্ছা, অ্যাপ্রোচ পদ্ধতি আবার প্রসিডিওর পদ্ধতি। কমার্সের ক্ষেত্রে কমোডিটি ও পণ্য, আবার মার্কেটেবল গুডস ও পণ্য। আচ্ছা, অ্যারেঞ্জ হচ্ছে বিন্যাস। এই জায়গাটা খুব কতটা বড় রেঞ্জে দেখুন। অ্যারেঞ্জ হচ্ছে বিন্যাস, পারমুটেশন ও বিন্যাস, সেট বিন্যাস, শর্ট বিন্যাস। কার্ডিনাল নাম্বার মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারও মৌলিক সংখ্যা। অ্যাক্সিওম স্বতঃসিদ্ধ, পস্টুলেট স্বতঃসিদ্ধ। অল্টিটিউড উচ্চতা, আবার হাইট উচ্চতা। কম্প্রেশন হচ্ছে সংকোচন, আবার কন্ট্রাকশন ও সংকোচন, দুটো আলাদা। আচ্ছা, ইলিগাল অবৈধ, ইলেজিটিমেট অবৈধ, আবার ইলিসিট অবৈধ। ডিসকোয়ালিফাইড অযোগ্য, ইনএলিজিবল অযোগ্য। আচ্ছা, বে আর গালফ দুটোই উপসর্গ, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। অ্যাক্টিভটা নয়, ঠিক আছে, কর্তৃবোধক একটা আছে অ্যাক্টিভ, সক্রিয়। এস্থেটিক্স নন্দন তত্ত্ব বলা হয়, সৌন্দর্য তত্ত্ব বলা হয়। আচ্ছা, হলফনামা, শপথপত্র, শপথনামা, ওকালতনামা, একই শব্দ, একই অর্থ। অ্যালায়েন্স হচ্ছে মৈত্রী, চুক্তি, ঐক্য, মৈত্রীযোগ, মৈত্রীবন্ধন। হ্যাঁ, সেরকম নৃতত্ত্ব, নির্বিজ্ঞান। এবার আমি একটা অন্য বলি, আমি শেষের দিকে চলে এসেছি। ফিজিক্স থেকে এক সময় বলা হতো পদার্থ তত্ত্ব, এক সময় বলা হতো পদার্থ তত্ত্ব সার, তারপরে পদার্থবিদ্যা, তারপরে 1960 সালে চিত্তরঞ্জন, আমি তার আগে মাঝে কিছু আছে কিনা দেখিনি, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইতে রয়েছে 1960 পদার্থ বিজ্ঞান। এই ফিজিক্স, এই সাবজেক্টটা আমাদের সাবজেক্টগুলোরই বাংলাটার কিন্তু ঠিক নেই। ফিজিক্স সাধারণত ফিজিক্স, লিঙ্গুইস্টিক্স যেটা আইসিএস দিয়ে শেষ হচ্ছে, স্ট্যাটিস্টিক্স, এগুলো তো বিজ্ঞান, সেটা তো পদার্থ বিজ্ঞান হওয়া উচিত, পদার্থ তত্ত্ব তো বলার কোনো সুযোগ থাকা উচিত নয়। তো এই ব্যাপারে আমার যেটা পরামর্শ, খুব ছোট্ট করে বলি, যে একটা কোনো নতুন করে পরিভাষা তৈরি করবো, এটা যদি হয়, বহু উৎসাহী মানুষ আছে, প্রচুর চিন্তা ভাবনা করবেন, আমার জানা আছে। নতুন শব্দ তৈরি করা খুব কঠিন কিছু না। আমার পরামর্শ হচ্ছে, আমি আমার যতটুকু সীমিত যেটুকু গবেষণা আমি দেখেছি, এক একটি শব্দের পিছনে বিপুল পরিশ্রম আছে, তার বিপুল বিবর্তনের অনেকগুলো চিহ্ন রেখে গেছে বিভিন্ন টেক্সট বইতে। তার মধ্যে থেকে একটা বাঁচতে হবে, একটা বড় কর্পাস তৈরি করতে হবে,
এবং যে বিভিন্ন সায়েন্সের জার্নালগুলো আছে, সায়েন্সের টেক্সট বইগুলো আছে, সেটা যেন আর্কাইভ তৈরি হয়, একটা কর্পাস তৈরি হয় সায়েন্সের শব্দগুলোর, শুধু সায়েন্সের পরিভাষার শব্দগুলো নয়, বিভিন্ন যে সায়েন্সের যে বিজ্ঞানের ব্যবহার করা বিভিন্ন ফ্রিকোয়েন্টলি ইউজ যে ফ্রেজ আছে সেইগুলো সম্বন্ধেও, যেমন কেলাসিত, শুধু ক্রিস্টালাইজড কেলাসিত, সেইগুলো কিছু 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 অ্যাডজেক্টিভ, শুধু নাউনগুলো নয়। এবং সত্যেন বোস যেটা বলছেন, যেগুলো নাউন, যেগুলো কোনো বিজ্ঞানীর নামে নাউন বা যে কোনো যন্ত্র, সেগুলো যন্ত্র গ্যালভানোমিটার থাক, ব্যারোমিটার, প্রেসার চাপমান যন্ত্র তো চলেনি, যেগুলো নাউন আছে থাক, এবং যেগুলো খুব কমন, খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ সোনা রূপা এগুলো থাক, কিন্তু যেগুলো নতুন নতুন এলিমেন্ট তৈরি হচ্ছে, এই যে নতুন নতুন ফ্লপি, সিডি একের পর এক তৈরি হয়েছে, ডিভিডি, এর পিছনে আমরা ছুটে ছুটে পারবো? ওরা এক এক করে আবিষ্কার করবে, আর তার কিছু কিছু আমরা বাংলা তৈরি করতে গেলে সম্ভব। তার থেকে যেগুলো আমার মনে হচ্ছে যে এই পরিভাষার উপর যা কাজ হয়েছে, অলমোস্ট স্যাচুরেটেড বলা যায় না, কিন্তু আমরা যদি স্যাচুরেটেড ধরে নিয়ে একটা জায়গাতে থামতে হবে, যে এই বিপুল এই যে কাজটা এতদিন ধরে হয়েছে সেটা ডকুমেন্ট করে তার থেকেই আমরা একটা ঠিকঠাক করে নিই, ইউনিফর্ম টার্মিনোলজি এটা ঠিকঠাক করি, সেটা অনেক বেটার হবে। এবং আমি চেষ্টা করেছি আমার কাজের মধ্য দিয়ে একটা পরিশব্দাভিধান, আমরা যদি ওয়েবসাইটে সার্চ করেন দেখতে পাবেন যে একটি বই 50 পৃষ্ঠার আছে, ওয়েবসাইটে পেয়ে যাবেন পিডিএফে, সংক্ষিপ্ত পরিশব্দাভিধান। এটি সংক্ষিপ্ত আকারে আছে, এটা অনেক বড় আকারে আমি তার খসড়া তৈরি করেছি, যে আমি কিছু করিনি, যা বিভিন্ন সময় কী কী একই শব্দের বিভিন্ন পরিভাষাগুলো কী কী ব্যবহার হচ্ছে, সেইটা যদি এক জায়গায় পাওয়া যায়, তাহলে এবার তার সাবজেক্ট এক্সপার্ট সেটা থেকে একটা বেছে নিতে পারে। এইটুকু বলেই আমার আজকে বক্তব্য শেষ করছি।